প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? তোমরা কি শুনতে পাচ্ছ? পুষ্পচন্দ্র, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তোমরা নিজের নামে জয়েন করো না কেন? নিজের নামে জয়েন করলে তোমাদের অ্যাড্রেস করতে সুবিধা হয়। তোমরা তোমাদের নামের পাশে রোলটা দিয়ে দাও, ওরা যেমন ক্লাস শুরু করি। তোমরা কেমন আছো সবাই? স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, তাহলে আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে এর আগের দিনে ছিল বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে বিভিন্ন আলোচনা। আজকে আমরা নিউটনের সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমরা একটা বিখ্যাত সমীকরণ জানো যে F = ma বা সামেশন F = ma। নিউটন, যদিও নিউটনের সূত্রগুলো তোমরা ছোট ক্লাস থেকে পড়ে আসতেছো, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তো আমরা একটু এখানকার আজকের যে আলোচনা সেটা হচ্ছে F = ma ভেক্টর রূপে। তোমরা বোর্ড দেখতে পাচ্ছ? অথবা সামেশন F = ma। এই সূত্রটি কিভাবে এলো এবং এর প্রয়োগ কি, এটা কোথায় কাজে লাগে, আমরা এই সংক্রান্ত আলোচনা করব। তো বলা হয় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটি F = ma অথবা সামেশন F = ma। আমরা একটু এভাবে চিন্তা করি যে ধরি m ভরের বস্তুর ব্লার হয়ে গেছে, ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে, ব্লার স্যার ব্লার হয়ে গেছে, দেখা যায় না। ক্যামেরা হলো কেন? ক্যামেরাটি যে কালো হয়েছে, বোর্ডটা ঘোলা স্যার, দেখা যায় না। এরকম কেন হঠাৎ? এবার ঠিক আছে। এরকম কেন? m ভরের বস্তুর বেগ তোমরা এখন নিশ্চিত দেখতে পাচ্ছ, তাই না? m ভরের বস্তুর বেগ v হলে এর ভর বেগ কত হবে বলো তো? তোমরা ভর বেগ জানো, বস্তুর ভর ও বেগের গুণফল। তাহলে এর ভর বেগ কত হবে বলো? স্যার এমভি স্যার। ভরবেগের প্রতীক হলো p = mv। ভরবেগের প্রতীক কি বলো? p = mv। দ্বিতীয় সূত্র মতে, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা বলতে পারি প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক। প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক প্রযুক্ত বল, তাই না? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, ক্যালকুলাসে ভরবেগের পরিবর্তনকে দেখো, ভরবেগের পরিবর্তনের হারকে ডিপি/ডিটি দিয়ে প্রকাশ করা হয়। ক্যালকুলাসে এটা লেখা ডিপি/ডিটি, অর্থাৎ এটাকে ক্যালকুলাসে বলা হয় সময় সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার। ক্যালকুলাসে এটাকে ডি/ডিটি অফ পিও বলা যায়, অথবা সময় সাপেক্ষে পি এর অন্তরীকরণও বলা যায়। তাহলে এটাই হলো ক্যালকুলাসে ডিপি/ডিটি, ভরবেগের পরিবর্তনের হার। সেই ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক বল, অর্থাৎ বল যত বাড়বে ভরবেগের পরিবর্তনের হার তত বাড়বে। বলের মান যত কমবে ভরবেগের পরিবর্তনের হারও তত কমবে। এখান থেকে আমরা লিখতে পারি ডিডিটি অফ পি এর পরিবর্তে এমভি, আর ইকুয়াল চিহ্ন নিয়ে একটি ধ্রুবক হিসেবে কে লিখতে পারি = kf। কে একটি সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক এটার ডিফারেন্সিয়েশন দেখো, ভরবেগের অন্তরীকরণ টি এর সাপেক্ষে এমটা স্থির। নিউটনিয়ান বলবিদ্যা বস্তুর ভর ধ্রুব থাকে, কিন্তু আপেক্ষিক তত্ত্বে বস্তুর ভর ধ্রুব থাকে না।
আমরা যেহেতু নিউটনিয়ান বলবিদ্যা পড়ছি, নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনের সূত্র নিয়ে আলোচনা করছি, সেহেতু এক্ষেত্রে বস্তুর ভর ধ্রুব থাকবে। কিন্তু আবারও বলছি, বস্তুর ভর সর্বদা ধ্রুব নয়। যদি আমরা আপেক্ষিক তত্ত্বের স্কেলে চলে যাই, রিলেটিভিটিতে বলে বস্তুর বেগের সাথে সাথে ভরেরও পরিবর্তন হয়। অর্থাৎ বস্তুর বেগ যত বৃদ্ধি পেতে থাকে, বস্তুর ভরও তত বৃদ্ধি পেতে থাকে। এটা হলো আপেক্ষিক তত্ত্বের কথা। কিন্তু আমরা আছি এখন নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান মেকানিক্সে। যেহেতু নিউটনিয়ান মেকানিক্স, তাই আমরা বস্তুর ভরকে ধ্রুব ধরবো। তাহলে বস্তুর ভর যদি ধ্রুব থাকে, ধ্রুব রাশি, এটি বাইরে থাকবে, তাহলে ভি এর অন্তরীকরণ হবে ডিভিডিটি ইজ ইকুয়াল টু কেএফ। তোমরা জানো সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার কি বলে? কেউ বলতে পারবে সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার কে কি বলে? ত্বরণ স্যার, ত্বরণ। বলে। ভেরি গুড, ত্বরণ বলে। তাহলে এম এ ইজ ইকুয়াল টু কেএফ। এম এ ইজ ইকুয়াল টু কেএফ। তোমরা জানো যে সকল রাশি ভেক্টর, তাদেরকে আমরা তীর চিহ্ন দিয়ে যাচ্ছি, আর যেগুলো স্কেলার যেমন ভর, তাদের আমরা তীর চিহ্ন দিচ্ছে না। তাহলে এম এ ইজ ইকুয়াল টু কেএফ। এখন কে এর মান একক বলের সংজ্ঞা হতে নির্ণয় করা যায়। একক বলের সংজ্ঞা হতে নির্ণয় করা যায়। এখন প্রশ্ন হলো, একক বল কি? একক বল হলো সেই বল যে বল 1 কেজি ভরের বস্তুর উপর 1 একক ত্বরণ সৃষ্টি করতে পারে, সেটাই হলো 1 একক বল। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণের যদি ভর 1 কেজি হয়, অর্থাৎ 1 কেজি ভরের যদি বস্তু আমরা নেই, যার ত্বরণের মান আমি এখানে মডুলাস হিসাবে দেখাচ্ছি, যার ত্বরণের মান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 1 কেজি ভরের বস্তুতে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারি, তাহলে সে বলকে বলা হবে 1 নিউটন বল। তাহলে আমরা একটু সমীকরণটার দিকে মনোযোগ দেই। যদি এম এর মান 1 একক হয়, যদি ত্বরণের মান 1 একক হয়, তাহলে বলের মান হবে 1 একক। উল্টা করে বলতে পারি, যদি বল 1 নিউটন হয়, তাহলে ভরের পরিমাণ 1 কেজি হলে ত্বরণের মান 1 হবে। তাহলে বলো এম হলো 1, এর ভ্যালু 1, এফ এর ভ্যালু 1, তাহলে থাকলো কি? কে বলো স্যার? 1 নাম্বার হতে আমরা কি লিখতে পারি? স্যার 1 নাম্বার হাতে লেখা যায় কে ইকুয়াল টু 1 স্যার। 1 নাম্বার থেকে আমরা বলতে পারি এম এর মান 1, ত্বরণের মান 1, কে থাকলো এফ এর মান 1, তাহলে দেখা যাচ্ছে কে ইজ ইকুয়াল টু 1। তাহলে কে এর মান কিভাবে পাওয়া যায়? একক বলের সংজ্ঞা হতে নির্ণয় করা যায়। আমরা 1 নাম্বার সমীকরণে কে এর মান বসাই। 1 নাম্বার সমীকরণে কে এর মান বসাই, তাহলে আমরা পাবো কি? এম এ ইজ ইকুয়াল টু এফ, অথবা এফ ইজ ইকুয়াল টু এম এ। এভাবেই ক্যালকুলাস ও ভেক্টর মেথডে এফ ইজ ইকুয়াল টু এম এ সমীকরণটি পাওয়া যায়। সমীকরণটির তাৎপর্য হলো, যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করা হয়, সেই বল থেকে সেই বল ত্বরণ সৃষ্টি করতে পারে। তাহলে যদি বল না থাকে, তাহলে ত্বরণ থাকবে না। তাহলে কোনো বস্তুতে বল প্রয়োগ করা হলে সে বস্তুতে কিসের সৃষ্টি হতে পারে? ত্বরণের সৃষ্টি হতে পারে। এটা হলো এফ ইজ ইকুয়াল এম এ। তোমাদের মনে রাখা উচিত, এখানে শুধুমাত্র একটি বলের কথা বলা হলো, কিন্তু এটা তো ঠিক একই বস্তুতে একাধিক বল ক্রিয়া করতে পারে। তোমরা একটু মনোযোগ দাও দেখি, এটা এম বলের বস্তু, এখানে ফোর্স প্রয়োগ করেছি এফ, এর যে ত্বরণ হবে সেটা যদি এ হয়ে থাকে, তাহলে আমরা সহজেই বের করতে পারি ত্বরণের পরিমাণ কত। তাহলে সিঙ্গেল একটি ফোর্স বা একক একটি বলের ক্রিয়ায় ত্বরণ সৃষ্টি হলো, কিন্তু
কোন বস্তুতে কি শুধু সবসময় একটি বল ক্রিয়া করবে নাকি একাধিক বল ক্রিয়া করতে পারে? একাধিক স্যার। একাধিক। যখন কোন বস্তুতে একাধিক বল ক্রিয়া করে তখন আমরা এই বিষয়টি নিয়ে ভাবতে পারি এম বলের বস্তু, এদিকে একটি ফোর্স, এদিক থেকে একটি ফোর্স, এদিক থেকে একটি ফোর্স, এপাশ থেকে একটি ফোর্স, এপাশ থেকে আরেকটি ফোর্স, তার মানে অসংখ্য বল একটি বস্তুতে ক্রিয়া করতে পারে। যখন কোন বস্তুতে এভাবে একের অধিক বল ক্রিয়া করবে তখন আমরা নিউটনের এই সূত্রটিকে মডিফাই করে লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে বল হলো ভেক্টর রাশি, বল যেহেতু ভেক্টর রাশি সেহেতু একাধিক বল ক্রিয়া করার ফলে একাধিক ভেক্টরের আমাদের লব্ধি বের করতে হবে। এই লব্ধি ভেক্টরই ত্বরণ সৃষ্টি করবে। যখন একটি মাত্র ফোর্স, তখন একটি মাত্র ফোর্স ব্যবহার হবে যখন, তখন তার ত্বরণটা একটি মাত্র ফোর্সের কারণে। আর যখন একাধিক বল ক্রিয়া করবে, একাধিক ফোর্স ক্রিয়া করবে তখন কিন্তু লব্ধি বলের কারণে। তোমাদের এক্ষেত্রে ভেক্টর যে নলেজ, ভেক্টর নলেজটি ব্যবহার করতে হবে যে যদি কোনো বস্তুতে একাধিক বল ক্রিয়া করে তাহলে সবগুলো বলের লব্ধি মান নিয়ে আমরা তার এই সমীকরণটিকে লিখব এবং সেখান থেকে ত্বরণ নির্ণয় করব। আশা করি বুঝেছো তোমরা। একাধিক বল যখন ক্রিয়া করবে তখন নিউটনের সূত্রটির কি রূপ হবে সেটা আমরা দেখি। সেটা হচ্ছে F1, F2, F3 ডট 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 Fn ইত্যাদি বলের লব্ধি বল কে যদি আমরা লব্ধি বল বা নিট বল কে যদি আমরা সামেশন এফ দ্বারা প্রকাশ করি তাহলে সামেশন এফ হবে F1 প্লাস F2 প্লাস ডট 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 Fn। মনে রাখা উচিত এভাবে যোগ করাকে স্কেলার যোগ বলে না, এভাবে যোগ করাকে ভেক্টর যোগ বলে। আর ভেক্টর যোগ করতে হলে অবশ্যই আমাদের ভেক্টর নিয়মে যে বিভিন্ন সূত্র রয়েছে, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র ইত্যাদির সাহায্যে আমরা একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করব এবং সেই লব্ধি বলের ক্রিয়ায় সৃষ্ট ত্বরণ, লব্ধি বলের ক্রিয়া সৃষ্ট ত্বরণ এ হলে তখন আমরা সূত্রটিকে একটু মডিফাই করে লিখব। সেটা হচ্ছে বলো সিঙ্গেল ফোর্সের জন্য যেমন আমরা লিখেছি F ইকুয়াল ma, তেমনি একাধিক বলের কারণে আমরা লিখব লব্ধি বল সামেশন অফ F। এই সামেশন কথাটির অর্থ কি? সমষ্টি। কি ধরনের সমষ্টি? এটি স্কেলার সমষ্টি নয়, যেহেতু এটি ভেক্টর সমষ্টি, কারণ বল একটি ভেক্টর রাশি। তাহলে এই ভেক্টর রূপে যোগ করার পরে তারপরে আমরা লিখবো F ইকুয়াল টু ma। তাহলে দুটি সূত্রের মধ্যে বা দুটি সমীকরণের মধ্যে কি পার্থক্য থাকলো? দুটি সমীকরণের বেসিক পার্থক্য হলো যে একটি হলো সিঙ্গেল ফোর্স আর আরেকটি কি সিঙ্গেল ফোর্সের পরিবর্তে একটা মাল্টিপল ফোর্স, মানে এখানে একাধিক বলের লব্ধি, সেই লব্ধি বলের ক্রিয়া ত্বরণ এ। আগের সমীকরণের এ হলো একটি মাত্র বলের ক্রিয়া ত্বরণ, আর এখনকার ত্বরণটা হলো একাধিক বল বা লব্ধি বলের ক্রিয়ায় সৃষ্ট ত্বরণ। তো এভাবে নিউটনের দ্বিতীয় সূত্রকে কাজে লাগিয়ে আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি। আশা করি তোমরা বুঝেছো। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটি
পাওয়া যায় এটার ব্যাখ্যা করতে পারি। এক্ষেত্রে আমরা পূর্বের সমীকরণটি হেল্প নিতে পারি। নিট ফোর্স বা লব্ধি বল ইজ ইকুয়াল টু mA। যদি নিট ফোর্স বা লব্ধি বল সামেশন F ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, সামেশন F ইজ ইকুয়াল টু 0, তবে আমরা লিখতে পারি mA ইজ ইকুয়াল টু 0। তারপরে বস্তুর ভর, যেহেতু বস্তু থাকলে বস্তুর ভর থাকবেই, তার ভর শূন্য হবে না, তাই আমরা বলবো A ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলাসে যদি আমরা লিখি তাহলে A এর পরিবর্তে লিখবো ডিভিডিটি, ddt of V is equal to 0। তোমরা কি জানো ddt of constant is equal to 0 হয়? এই বিষয়টা জানো? ক্যালকুলাসে ddt of constant equal 0। জি স্যার। তাহলে এখানে বলো ddt of V is equal to 0, তাহলে ভিটা কিসের মতো কাজ করলো? কনস্ট্যান্টের মতো স্যার। ভিটা তাহলে কিসের মতো কাজ করলো? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে কি আমরা বলতে পারি বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি নিট বল 0 হয়, এখন এমনও হতে পারে বল ক্রিয়া করেছে ঠিকই কিন্তু নিট বল 0, বল ক্রিয়া করেছে কিন্তু নিট বল 0, তাহলে কোনো বস্তুর উপর যদি নিট বল 0 হয় তাহলে তার বেগ আগের মতোই থাকবে। ফিজিক্যাল কনস্ট্যান্ট মানে কি আগের মতো থাকবে। তোমরা একটু মনোযোগ দাও। ধরা যাক এই বস্তুতে একদিকে 5 নিউটন বল ক্রিয়া করে, অপরে উল্টো দিকে 5 নিউটন বল ক্রিয়া করে, তাহলে তোমরা কি বলতে পারো যে এখানে লব্ধি বল কত? 0 স্যার। 0। তাহলে এখানে বিষয়টা এভাবে ভাবা যেতে পারে, বল ক্রিয়া করেছে ঠিকই কিন্তু নিট বল 0, লব্ধিটা 0। তো এরকম যদি কোনো অবস্থার সৃষ্টি হয়, বলে আদৌ ক্রিয়া করে না, অথবা বল ক্রিয়া করার পরে নিট ফোর্সটা 0, আবারও বলছি বল একেবারেই যদি ক্রিয়া না করে, অথবা বল ক্রিয়া করা সত্ত্বেও যদি নিট ফোর্সটা 0 হয়, তাহলে তার বেগ কত হবে? কনস্ট্যান্ট। তার বেগ আগের মতোই থাকবে। এই আগের মতো থাকবে কথাটার অর্থ যে স্থির ছিল সে স্থিরই থাকবে, অথবা যে গতিশীল ছিল সে গতিশীলই থাকবে, অর্থাৎ সুষম বেগে চলতে থাকবে। তাহলে এটি কোন সূত্রে রূপান্তর হলো? প্রথম সূত্রের মতো হয়ে গেল স্যার, জড়তা। তাহলে আমরা স্টার্ট করলাম দ্বিতীয় সূত্র থেকে। দ্বিতীয় সূত্র থেকে আমরা পেলাম সামেশন F ইজ ইকুয়াল mA। সেখানে আমরা ভাবছি যে যদি নিট বল বা বাহ্যিক বল একেবারে না থাকে, অর্থাৎ বল একেবারেই না ক্রিয়া করে কিংবা বল ক্রিয়া করার পরেও যদি নিট বলটি শূন্য হয়, তবে তার ত্বরণ শূন্য হবে এবং ফলশ্রুতিতে তার বেগটা আগের মতোই থাকবে, কনস্ট্যান্ট থাকবে, অপরিবর্তিত থাকবে, চেঞ্জ হবে না। তাই আমরা বলতে পারি বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থিরই থাকবে কিংবা গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। এটি কার সূত্র? জড়তার সূত্র স্যার, নিউটনের প্রথম সূত্র। প্রথম সূত্র স্যার। স্টার্ট করা হবে দ্বিতীয় সূত্র থেকে, প্রুভ হলো প্রথম সূত্র। আশা করি এগুলো তোমরা বুঝেছো। এখন আমরা একটু সামেশন অফ F ইজ ইকুয়াল m এর একটা প্রুফ, এটা প্রুফ বলবো না, ঠিক এটা প্রয়োগ, আমরা ছোট্ট একটা প্রয়োগ করব। সামেশন F ইজ ইকুয়াল টু mA। বলো এখানে 5 কেজি ভরের একটি বস্তু রয়েছে, দেখতে পাচ্ছ তো? জি স্যার। এখন এই বস্তুতে যদি আমরা দুটি বল প্রয়োগ করি,
এটি হলো 10 নিউটন, অপরটি হলো 20 নিউটন, এবং এদের মধ্যবর্তী কোণ আমরা নিলাম 30 ডিগ্রি। এখন যদি প্রশ্ন করা হয় যে বলো দেখি এখানে মোট বল কত প্রযুক্ত হয়েছে, কি বলবে? তোমরা কি বলবে এটা 30 নিউটন বল প্রযুক্ত হয়েছে? না কোণের স্যার, মান দেওয়া আছে স্যার। যে যে স্কেলার রূপে চিন্তা করবে, যে স্কেলার রূপে চিন্তা করবে সে বলে 10 আর 20 30 নিউটন বল প্রয়োগ হবে, কিন্তু না, বল ভেক্টর রাশি। এটি যেহেতু বল একটি ভেক্টর রাশি, সুতরাং এর লব্ধি নির্ণয়ে সাধারণ বীজগণিতের সূত্র প্রয়োগ করা যাবে না, জ্যামিতিক সূত্র প্রয়োগ করা যাবে। তাহলে তোমাদের প্রথমে এখানে সামেশন এফটা নিয়ে ভাবতে হবে। বলো দেখি, এখানে সামেশন এফ বলতে লব্ধিকেই বোঝাবে। তোমরা লব্ধির সূত্র জানো? এই মুহূর্তে আমি তীর ছাড়া অর্থাৎ শুধু মান বিবেচনা করে লিখছি। সামেশন এফ অর্থাৎ লব্ধি বল ইজ ইকুয়াল টু, তোমাদেরকে এই সূত্রটি জানা আছে, আর ইকুয়াল পি স্কোয়ার ইউ স্কোয়ার টয়েস পি কিউ কজ আলফা রুট জি ওভার। স্যার। জি স্যার। জি স্যার। এই সূত্রটিকে ফলো করতে হবে। আমরা আর না দিয়ে সামেশন এফ নাম দিলাম। বলের লব্ধি তো বলেই হবে, তাই না? তাই এই বলের এই একটি ফোর্সকে আমরা F1 ধরলাম, একটি ফোর্সকে F2 ধরলাম, তাহলে আমরা সাংকেতিক ভাবে লিখতে পারি F1 স্কোয়ার, পি এর বদলে F1 F2 স্কোয়ার টুয়াইস F1 F2 ইন্টু cos 30 ডিগ্রি। ক্যালকুলেটর থাকলে তোমরা দ্রুত ক্যালকুলেশনটা করে ফেলো। তাহলে এই 5 কেজি ভরের বস্তুতে যে বলটা ক্রিয়া করলো সেই লব্ধি বল বা নিট বলটা বের করার পরে তারপরে আমরা সূত্র ব্যবহার করব, ma is equal to summation f, that is a is equal to summation f by m। এভাবে তার ত্বরণ নির্ণয় করতে পারবে। এটাই হলো একাধিক বলের ক্রিয়ায় আমরা কিভাবে কোনো বস্তুর ত্বরণ হিসাব করতে পারি। কথা হয়েছে? তোমাদের কাছে যাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর থেকে দেখে, ক্যালকুলেটর থেকে 29.09 কত বলটা কত হয়েছে বল 29.09 একটু জোরে বলতে হবে, এখানে কি 29.09 শোনার ব্যবস্থা নাই না? 29.09 স্যার তো যাও, 29.09। তোমরা এটা নিজেরা করতে পারবে। আমি এখানে একটি উদাহরণ দিলাম যে যখন তোমরা দেখবে একাধিক বল, তখন যেন বলগুলো সরাসরি যোগ না করো। হ্যাঁ, বলগুলো যোগও করা যাবে, সেটাও একটা সূত্র আছে। সেটা হচ্ছে যদি দুটি বল, এই বল দুটি যদি একই দিকে ক্রিয়া করত, F1 10 নিউটন, F2 20 নিউটন, তাহলে কিন্তু এবার সরাসরি যোগ করা যাবে। কেন সরাসরি যোগ করা যাবে? কারণ এবার লব্ধির সূত্র প্রয়োগ করতে গিয়ে আমাদের আর বেশি সূত্র ব্যবহার করতে হবে না, না ব্যবহার করলে হবে। কারণ একই দিকে ক্রিয়ারত থাকলে মধ্যবর্তী কোণটা কত ধরবো বলো? 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রি হওয়াতে এটা F1 প্লাস F2 হোল স্কয়ার রুট F1 প্লাস F2 হবে। তো কখন আমরা সরাসরি যোগ করে দিতে পারবো? যদি দুটি বল যদি একই দিকে ক্রিয়ারত থাকে, দুটি বল যদি একই দিকে ক্রিয়ারত থাকে, তখন কোন বিন্দুতে যদি একই দিকে একটি বস্তুর উপর, এই উদাহরণটা দেখো, একটি বস্তুতে দুটি বল একই দিকে ক্রিয়ারত আছে, কেউ হয়তো এটার সাথে ওটা মিলাতে যাবে, বলে এখানে যেমন 30 নিউটন বল ক্রিয়া করছে, এখানে 30 নিউটন হলো না কেন? বলে বল ভেক্টর রাশি,
এর লব্ধি নির্ণয়ের সূত্রটি বীজগণিতের সূত্র মানে না, জ্যামিতিক নিয়ম মানে। তাই এই সূত্রটি জ্যামিতিক নিয়ম থেকে প্রাপ্ত, এটিও জ্যামিতিক নিয়ম থেকেই প্রাপ্ত। সুতরাং আমরা এভাবে একাধিক বলের কি নির্ণয় করতে পারি, লব্ধি নির্ণয় করতে পারি। তাহলে আমি তোমাদের একটা উদাহরণ দেখালাম, এখন একটু আবারও একটি ভিন্ন উদাহরণে যাচ্ছি। 4 কেজি ভরের বস্তু এক্স অক্ষের দিকে ধনাত্মক এক্স অক্ষে 20 নিউটন বল ক্রিয়া করছে। তারপরে এর সাথে 45 ডিগ্রি কোণে 15 নিউটন বল ক্রিয়া করলো। প্রশ্ন করেছে বস্তুটির এক্স অক্ষের দিকে ত্বরণ কত। এক্স অক্ষ বরাবর বস্তুটির ত্বরণ নির্ণয় করো। এবার তোমরা কি বলতে পারবে এবার এই প্রশ্নের সাথে আগের প্রশ্নের কোনো অমিল পাওয়া যায় কিনা? মিল পাওয়া যায় যে এখানে একাধিক বল, কিন্তু অমিলটা কি কেউ কি বলতে পারবে? যে এক্স অক্ষগুলো অক্ষ। করছি স্যার। এবার ত্বরণের দিকটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে। তাহলে পূর্বের প্রশ্ন থেকে একটু হলো ভিন্ন। যদি বলা হয় পূর্বের প্রশ্নের সাথে একটা মিল আছে যে এখানে একাধিক বল, আবার আগের প্রশ্নেও ছিল যে একাধিক বল, তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এবার এক্স অক্ষ বরাবর ত্বরণ নির্ণয় করো, এটুকু পার্থক্য। তাহলে আমাদের প্রথমেই ভাবতে হবে যেহেতু ত্বরণটা এক্স অক্ষের দিকে, তাই এক্স অক্ষের দিকে আমাদের নিট বলগুলো খুঁজতে হবে, এক্স অক্ষের দিকে নিট বল খুঁজতে হবে। তাহলে একটু মনোযোগ দাও। এফ এক্স, এক্স অক্ষের দিকে কি কি বল আছে, আমি যদি এভাবে লিখি সামেশন অফ এফ এক্স, বলে কেন? বলে আমরা শুধু এক্স অক্ষের বলগুলো চাই বা বলের উপাংশগুলো চাই। তোমরা প্রথমেই দেখবে এক্স অক্ষের দিকে ক্রিয়ারত বল হলো 20 নিউটন। এরপরে তোমাদের যদি ভেক্টর বিভাজন জানা থাকে, ভেক্টর বিভাজন করে বলতে পারি 15 নিউটন বলটা এক্স অক্ষের দিকে ক্রিয়া না করলেও, এই 15 নিউটন বল এক্স অক্ষের দিকে ক্রিয়া না করলেও তার একটি উপাংশ, তার একটি অংশ, তার একটি কম্পোনেন্ট এক্স অক্ষের দিকে আছে। আবারও বলছি, এই 15 নিউটন বল এক্স অক্ষের দিকে ক্রিয়া না করলেও তার একটি কম্পোনেন্ট এক্স অক্ষের দিকে আছে। আমি একটু সহজ করছি, ধরা যাক এটি আর ভেক্টর, এটি থিটা কোণ, এটি এক্স অক্ষ, এটি ওয়াই অক্ষ। আর ভেক্টরের এক্স অক্ষের কম্পোনেন্ট হবে আর কোস থিটা। তাহলে তোমরা কি আমাকে বলতে পারবে 15 নিউটন বলের 45 ডিগ্রি কোণে এক্স অক্ষের দিকে উপাংশটি কত? 15 cos 45 degree. কত হবে? 15 cos 45 15 degree. cos 45 degree. 15 cos 45 ডিগ্রি। এই হলো এক্স অক্ষের দিকে লব্ধি বল। তাহলে এক্স অক্ষের দিকে অলরেডি একটা বল ছিল 20 নিউটন, কিন্তু আরেকটি বল অন্য দিকে, তারও একটি অংশ, তারও একটি উপাংশ বা কম্পোনেন্ট এক্স অক্ষে এসে যুক্ত হবে। এই এক্স অক্ষে যুক্ত হতে নেট ফোর্স পেয়ে গেলাম। এরপরে আমরা সূত্র লিখতে পারি এম এ ইজ ইকুয়াল টু সামেশন এফ। যেহেতু এটা এক্স অক্ষের দিকে, তাই আমরা একটা প্রতীক ব্যবহার করতে পারি এক্স, এম এ এক্স ইকুয়াল সামেশন এফ এক্স। তারপরে তোমরা ডেটাগুলো বসাবে এবং করবে। আশা করি এই বিষয়টা তোমরা উপলব্ধি করেছো। কারো কোনো সমস্যা আছে?
না স্যার। এই বিষয়টাতে কারো কোনো সমস্যা আছে বিভাজন করাটা? হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে কেন আগের অঙ্কে আমরা বিভাজন করলাম না, এই অঙ্কে আবার বিভাজন করতে গেলাম কেন? কি প্রশ্নের উত্তর হবে যে এখানে ডেফিনিট করে দেওয়া হয়েছে ত্বরণটা এক্স অক্ষের দিকেই নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এক্স অক্ষের দিকেই নির্ণয় করতে হবে, তাই এক্স অক্ষের দিকে যত বল থাকবে সকল বলের উপাংশ এক্স অক্ষের দিকে আসবে। তোমরা আরেকটি প্রশ্ন করতে পারো যে 15 নিউটনের সাথে কস বসলো, তাহলে কি 20 নিউটনের সাথে কস বসানো যাবে না? বলে বসাতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কস 0 ডিগ্রি ব্যবহার করতে হবে, কারণ এই 20 নিউটন এক্স অক্ষের সাপেক্ষে কোনো কোণ উৎপন্ন করেনি। তাহলে কস 0 ডিগ্রি মান কত? 1 স্যার। 1। তাহলে এই হলো যে যখন একাধিক বল ক্রিয়া করে এভাবে আমরা কোন নির্দিষ্ট দিকে বলের সমষ্টি নির্ণয় করতে পারি, অথবা একত্রে যে লব্ধি যেটা নির্ণয় করা সেই লব্ধিটা নির্ণয় করতে পারি। এ সংক্রান্ত আরো কিছু প্রয়োগ তোমাদের দেখানো যেতে পারে। এ সংক্রান্ত আরো কিছু প্রয়োগ দেখানো যেতে পারে। তোমরা যদি এরকম, আমি এরকম কয়েকটি ফোর্স, মানে আরো অনেক ফোর্স দিলাম, এদিকে F1, এদিকে F2, হ্যাঁ, তারপরে এদিকে কোণ করে, এবং এদিকে কোণ করে, এরকম যদি অনেক ফোর্স থাকে, F3, F4, আর এটা হলো প্লাস এক্স অক্ষ, তোমরা কি বলতে পারবে? যদি বলা হয়, এবার যদি বলা হয় যে এক্স অক্ষের দিকে ত্বরণ নির্ণয় করো, পারবে কি? এগুলো কোণগুলো দেওয়া থাকবে 45, 45, পারবে না? বলো, সামেশন অফ এফএক্স, এক্স অক্ষের দিকে বলগুলোর লব্ধি। প্রথম বল F1 ইন্টু কস কত ডিগ্রি, যদি লিখতে চাও লিখতে পারো, F1 ইন্টু কস কত ডিগ্রি লিখবা? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। দ্বিতীয় বলের জন্য F2 কস কত লিখবা? 45 ডিগ্রি। দ্বিতীয় বল F2 বিপরীতে আছে, 180 ডিগ্রি কোণে আছে। 180 ডিগ্রি। তৃতীয় F3 cos 45 ডিগ্রি। চতুর্থ F4 cos 45 ডিগ্রি। মাইনাস 45 ডিগ্রি। কেন মাইনাস নিলাম বলো? স্যার নিচে আছে স্যার, মাইনাস এক্স অক্ষের নিচে, যদিও স্যার। কসের বেলায় এই মাইনাস পাত্তা পাবে না, মানে জি স্যার। আবারও প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে কি তোমরা বুঝতে পারলা যে এই বস্তুতে যত ধরনেরই বল ক্রিয়া করুক না কেন, যে কোনো দিকে ক্রিয়া করুক না কেন, সবগুলো বলের আমরা উপাংশ এক্স অক্ষের দিকে নিতে পারি, আর এক্স অক্ষের দিকে উপাংশ নিয়ে এর এক্স অক্ষ বরাবর ত্বরণ যদি প্রয়োজন হয় তাহলে ত্বরণ আমরা নির্ণয় করতে পারি।